ওকে, তো আমরা আজকে কথা বলবো হচ্ছে হুরমুজ প্রণালী, যুদ্ধ এবং বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে। তো যেটা হয়েছে যে রিসেন্টলি ইরানের যুদ্ধটা নিয়ে সবাই জানেন, এবং অনেকেই খুবই ইন্টারেস্টেড। অনেকেই ভাবতেছেন যে যুদ্ধটা হলে খুব মজা হবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই যুদ্ধ লাগতে না লাগতেই হচ্ছে হরমুজ প্রণালীর উপর ইফেক্ট পড়ছে। এবং বাঙালি, দেখেন, কোনো কিছু তেমন একটা জানে না। বাঙালি এখন এইটা জানে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে, যে কারণে হচ্ছে তেল আসবে না। এবং অনেকগুলো পেট্রোল পাম্পে আমি আজকে একটু পরীক্ষামূলক গিয়েছিলাম, মানে ঘুরছিলাম একটু, যে কি অবস্থা বাংলাদেশের মানুষের, মানে বর্তমান সিচুয়েশনটা কি, সবাই কিভাবে চিন্তা করতেছে। তো পেট্রোল পাম্প বেশিরভাগই হচ্ছে বন্ধ করে দিছে। তারা বলতেছে যে তেল নাই। আর বাইকার ভাইয়েরা এবং হচ্ছে যাদের অন্যান্য গাড়ি আছে, বিশেষত পেট্রোল এবং হচ্ছে অকটেন, এই দুইটা তেলের উপরে খুব বেশি প্রেশার যাচ্ছে। বাইকার ভাইয়েরা যায় সিরিয়াল ধরে দাঁড়ায় আছে, কিন্তু তেল পাচ্ছে না। আমরা শুনতে পাইছি যে আমাদের দেশে এখনো 15-20 দিনের তেলের মজুদ আছে। বর্তমানে যেভাবে বাইকাররা হচ্ছে মানে গিয়ে পাম্পে ধর্ণা দিচ্ছে, এবং পাম্পের মালিকগণ যেভাবে রিয়াক্ট করতেছে, মনে হচ্ছে তেল অলরেডি শেষ, তেল আর নাই। এবং নেক্সট 1-2 দিন হয়তো তেল যাইতে পারে, এরপর আর তেল থাকবে না। তো যে ব্যাপারটা হয়েছে যে আমি বিকালে মোটামুটি 5-6টা পাম্প ঘুরছি। বেশিরভাগ পাম্পই হচ্ছে বন্ধ, বিভিন্ন অজুহাত দেখায় বন্ধ করে রাখছে। আর যেগুলা খোলা আছে সেগুলাতে বিশাল লাইন, মানে তেল যে আনবেন আপনি সেই পরিস্থিতি নাই। আর কিছু কিছু পাম্প হচ্ছে 100-200 টাকা তেল দিচ্ছে, কিছু পাম্প 300 বা 500 টাকা পর্যন্ত তেল দিচ্ছে, যেটার কারণে হচ্ছে যে যার কারণে হচ্ছে একটা কৃত্রিম সংকট তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো যাই হোক, বাঙালি খুব ভালো করে জানে যে কোনো একটা পরিস্থিতিতে কিভাবে নিজের স্বার্থ উদ্ধার করতে হয়। তো যে কারণে হচ্ছে অলরেডি পাম্পের যারা মালিক আছেন, তারা তেল সাপ্লাই হচ্ছে যে বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা করতেছে। এটা এই সিন্ডিকেট ক্রিয়েট করার মাধ্যমে তারা হচ্ছে, যদি বাই এনি চান্স তেলের দামটা একটু আরেকটু বাড়াইতে পারে। অলরেডি গ্যাস নিয়ে একটা সিন্ডিকেট আমরা কিছুদিন আগে দেখছি, সেমভাবে তেল নিয়ে হতে পারে। ব্যাপার হচ্ছে হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, বা মিডল ইস্ট থেকে যদি তেল নাও আসে, বাংলাদেশে কিন্তু তেল আসার বিকল্প ব্যবস্থা রয়েছে। আমরা যেটা জানি যে অন্যান্য কান্ট্রি আছে, রাশিয়া আছে, কিংবা মালয়েশিয়া বা এরকম অনেক কান্ট্রি আছে যেখান থেকে আমাদের তেল আনার সুযোগ আছে। বা সরকার হয়তো পলিসি চেঞ্জ করবে, অন্য জায়গা থেকেও তেল হচ্ছে আমদানি করবে। কিন্তু নেক্সট যে 15-20 দিন এর মধ্যেই হয়তো বা আমাদের যে প্রবলেম সেটা হচ্ছে ঠিক হয়ে যাবে। তাছাড়া আরেকটা ব্যাপার আমরা শুনতে পেয়েছি খবরের মাধ্যমে, আরেকটা ব্যাপার শুনতে পেয়েছি, সেটা হচ্ছে দুষ্টু করে না। আচ্ছা, খবরের মাধ্যমে আরেকটা ব্যাপার শুনতে পেয়েছি, সেটা হচ্ছে মানে আমাদের যে তেলের নেক্সট যে সাপ্লাইটা, সেটা অলরেডি হরমুজ প্রণালী পার হয়ে আসছে। তারপরেও তারপরেও হচ্ছে বর্তমানে মানুষজন এত অধৈর্য হয়েছে, বা পাম্পের মালিকরা, এই যে একটা নিউজ, একটা মানে বর্তমান পরিস্থিতি, ইরান ইসরায়েল ইউএসএ যুদ্ধ, এটার সর্বোচ্চটুকু ফায়দা তারা লুটতে চাচ্ছে। এই ব্যাপারটা থেকে যেটা আমরা বুঝতে পারি, যে আমরা যদি বাই এনি চান্স ধরেন তেল আসলো না, নেক্সট 10 দিন বা 15 দিন পরে বাংলাদেশে কোনো তেল নাই, হ্যাঁ, কোনোভাবেই হচ্ছে চলা সম্ভব না, সেক্ষেত্রে কিন্তু মাল্টিপল প্রবলেম হবে। কি প্রবলেম হবে? তেলের উপর কিন্তু দেশটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। তাহলে টুমোরো যেটা হবে, এটার ইম্প্যাক্ট বিদ্যুতের উপর যাবে। যেহেতু বাংলাদেশের বিদ্যুতের বেশিরভাগ পোর্শন হচ্ছে গ্যাস থেকে হচ্ছে যে ইয়ে হয়। অলরেডি আমরা জানি যে গ্যাস কম আছে, এবং যখন টোটাল যানবাহন সিস্টেম গ্যাসের উপর একটু চলে যাবে, তখন হচ্ছে গ্যাসেরও একটা সংকট দেখা দিবে। যে কারণে আপনার তেলের যে ইম্প্যাক্ট সেটা গ্যাসের উপরও যেয়ে পড়বে, এবং পরবর্তীতে হচ্ছে যে একটা বড় ধরনের সংকট তৈরি হবে। এমন হতে পারে না যে গ্যাসও শেষ হয়ে গেল, তারপর যেটা হবে আমরা আবার আদিম যুগে ফিরে যেতে হবে। সুতরাং এই যে 1 সপ্তাহের জন্য আপনি ট্যাঙ্ক ফুল করতেছেন, এটার আসলে বিশেষ কোনো মাহাত্ম হয় না, আসলে বিশেষ কোনো মাহাত্ম নাই। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে বিভিন্ন জায়গার কন্ডিশনসগুলো, কিছু কন্ডিশনস দেখাতে চাই, ইন রিয়েল লাইফ কন্ডিশন। আজকে আমি বের হয়েছিলাম শুধুমাত্র এগুলো ক্যাপচার করার জন্য, যে কি অবস্থা চলতেছে দেশের। তেল আমার তো অলওয়েজ ট্যাঙ্কি ফুল থাকে। হ্যাঁ, এখন কি তেল কি দেয় না ওরা? কোনো জায়গায় তেল নাই, আপনি জানেন না? এটাতে তেল নাই। না। আমার তেল দুইটা কমছে, দুইটা। এখন
তাও ঢুকে রাখতে চাইলে ঢুকে রাখা যায়। এই যে এক দুইটা কমছে। হ্যাঁ, তেল পাবেন না এখনো 20 দিনের স্টক আছে, তাও যদি তেল শেষ হয়ে যায়। ভাই, আমরা বাঙালি। এখনো 20 দিনের স্টক আছে, প্লাস হচ্ছে তেল যদি মিডল ইস্ট থেকে নাও আসে, অন্যান্য অনেক সোর্স আছে তেল আসার মতো। কিন্তু বাঙালি যেভাবে ভয় পাচ্ছে, ভয় মানে ভয়ে মানে টাঙ্কি খালি করে ফেলবে এরকম মনে হচ্ছে। এরা কি তেল দেয় নাকি দেয় না? না, তেল দেবে না। শিওর? তাহলে নেক্সট ফার্ম কোথায় আছে তেল আনার মতো? নেক্সট কম আছে সোনিয়াকে আছে আর ও- সানবোর্ড। শোনে একটা তেল দেয় না, সাইনবোর্ডটা দেয়? আপনার এই যে ইউকেনটা আছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাজধানী ইউটিউব পেজে ওইটাতে আছে না? আর জিজ্ঞেস করে দেয় কিনা, ওরা কি থাইকা দেয় না নাকি নাই বন্ধ বন্ধ। বন্ধ করে দিছে? ওরা বন্ধ, ওরা আজকে বন্ধ করে দিছে। ও দাম বাড়াবে এটা দিয়ে? বলতে পারি না। দাম বাড়াবে। স্টক করলে সুবিধা একটা, যে দাম বাড়ায়। এই যুদ্ধ যে কবে শেষ হবে আর বাংলাদেশ যুদ্ধ কিছুই না, বাঙালি হচ্ছে শুধু শুধু ইয়ে করে। থ্যাংক ইউ ভাই। হচ্ছে আমার স্ট্যান্ড ইয়ে হয়ে গেছিল, স্ট্যান্ডের কারণে অনেক সময় অসুবিধা হয়, অনেকের মনে থাকে না যে স্ট্যান্ড ইয়ে করা। তো যাই হোক, আমরা পাম্প নাম্বার 1-এ আসলাম। এই যে 1 নাম্বার পাম্প, এটাতে হচ্ছে তেল নাই, বন্ধ। আমি সিনারিওটা দেখানোর চেষ্টা করছি। এই যে একটাতে বন্ধ, এটাতে হয়তো আছে তেল কিন্তু তারা দিবে না। যাই হোক, আমরা সেকেন্ড আরেকটাতে গিয়ে দেখি। বাট এই ফার্মটার তেল অনেক ভালো। আমি এই ফার্ম থেকে তেল যতবারই নিছি, আলহামদুলিল্লাহ গাড়ির প্রবলেম হয় নাই। কিন্তু আমি যখন ওই যে ইয়ে করছি, তখন হচ্ছে যে ওই যে আরেকটা ফার্ম যেটার কথা বলছে, রাজধানীতে দেয়, ইয়াতে দেয়। সো ওটাতে হচ্ছে যে প্রবলেম হয়েছে আর কি একটু। ওটা থেকে তেল নিলে একটু ইয়া হয়। যাক, তো জিক্সারে একটা মজা আমি সবসময় ফিল করি। সো এটা হচ্ছে মানে এনি ডে আপনি কোনো একটা চাপে পড়ছেন, টান দিয়েছেন, বাইরে হয়ে গেছেন। যেটা আমার ডিসকভারের ক্ষেত্রে সম্ভব না। ডিসকভারে আমি বহুদিন এরকম হয়েছে যে বাসের নিচে পড়তে লাগছিলাম। শুধুমাত্র এটাই অন্যায় যে আমার বাইকের সিসিটা কম। তো যাই হোক, আমি নেক্সট ইয়েতে যাই, নেক্সট ফিলিং স্টেশনে, যে ওইটাতে কি অবস্থা। আজকে আমি সবগুলা দেখতে পারবো। আমি যদি চাই, আমি নেক্সট ধরেন 60 কিলো পর্যন্ত, আমি 60-70 কিলো পর্যন্ত, প্রথমত হচ্ছে সময় আছে আমার কাছে মোটামুটি 1 ঘন্টা, প্লাস হচ্ছে যে আমি বাইকে পর্যাপ্ত তেল আছে, আমি এটা দিয়ে আমার বাড়িতে পর্যন্ত চলে যেতে পারবো যতটুকু তেল আছে। তো দেখি যে কি অবস্থা। আর এমনি তো আমি যেহেতু বাইক রাইড করে এবার বাড়িতে যাওয়ার প্ল্যান করতেছি, এতে আমার বাইকে তেল ঢুকাতেই হবে। সো আপাতত 2-3 লিটার যা ঢুকাই রাখি। আবার 2-3 দিন পরে 2-3 লিটার এভাবে করে ঢুকাই, অলওয়েজ ট্যাঙ্ক ফুল রাখার একটা প্ল্যান আছে, যাতে বাড়িতে গেলে ঈদের মধ্যে বাইক নিয়ে বের হইতে পারবো না, এরকম যাতে না হয়। কারণ বাড়িতে অলমোস্ট 150 কিলোর মতো রাইড করতে হবে, 150-300। সো 300 কিলো দিয়ে আমার হচ্ছে যে এক ট্যাঙ্কি চলে যাবে। তো আবার এলাকায় একটা প্রবলেম হয় অনেক সময়, এলাকাতে হচ্ছে এখানে যেরকম প্রবলেম, এলাকাতেও একই, যে তেল আসলে ইয়া করে দিতে পারে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। আর এটাতে মাননীয় অটো চালক মহোদয়, তার অটো বলা যাবে নাকি এটাকে প্লেন বলতে হবে, ওটা তুলে দিছে। তো যাই হোক, আমরা নেক্সট পাম্পে আসতেছি। নেক্সট পাম্প হচ্ছে এই যে রাজধানী। এটাতে মাশাল্লাহ একদম সিরিয়াল মোটামুটি মাগরিব পর্যন্ত যাবে আই হোপ। এটা দিয়ে আমি এদিক দিয়ে ঢুকে যাই, ঢুকে বের হয়ে যাব। সো এই হচ্ছে অবস্থা আমাদের দেশের। কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে আসতে হবে। ওকে। সো আমি আসছি মেনলি সিনারিওটা দেখানোর জন্য, যে অ্যাকচুয়ালি বাঙালির কি যে অবস্থা, মানে তারা অ্যাকচুয়ালি যেটা করতেছে। কারো কারো ইয়েতে হয়তো তেলও আছে, তাও নিয়ে যাবে। অনেকে দেখছি ড্রাম ভরে তেল নিয়ে যাচ্ছে। ওকে, নেক্সট দেখি কয়টা স্টপেজ, কয়টা এরকম ঘোরা লাগে আমার। এই সিচুয়েশনটা আমার কাছে মজা লাগতেছে কি কারণে, যে আমার কাছে এখনো তেল আছে নেক্সট 3-4 দিন চলার মতো। যেহেতু আমি নেক্সট 3-4 দিন চলতে পারবো, আমার টেনশন নাই। বাকিদের অবস্থাটা দেখার জন্য একটু মনটা করতেছিল। আর এখানে অনেকেই এই কাজটা করতে পারে, আমি জানি না করবে কিনা। দেখা যে বাইকে করে তেল নেবে, নিয়ে ট্যাঙ্কির মধ্যে ঢুকে রাখবে, একটা কোনো ট্যাঙ্কি গ্যালন বা কিছু একটা ঢুকাইয়া দিয়ে দেখা গেছে যে মানে রিজার্ভ করবে আর কি, সহজ কথা। ওকে, তার মানে দেশের অবস্থা ভয়াবহ। অভাব আসার আগে অভাব শুরু হয়ে যাবে, দুর্ভিক্ষ আসার আগে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। আরেকটা পাম্পের অবস্থা, এটাতেও মোটামুটি একদম জঘন্য অবস্থা।
তেল বন্ধ করে ফেলছে কিনা আল্লাহ ভালো জানে, বন্ধ করে দিতে পারে। সোনার হরিণ নিয়ে যাচ্ছে মানুষ, ঠিক আছে, এই যে প্রচুর মানুষ। ওকে নেক্সট, এই যে প্রাইভেট কারগুলো সিরিয়াল ধরছে। ঠিক আছে, আমরা নেক্সটে যাই। আচ্ছা, এটা হচ্ছে সিএনজি। সামনের দিকে আগাইতে থাকি, দেখি কোথায় যায় ভাই। তো যেটা বলতেছিলাম যে আমাদের দেশের মানুষজন অল্পতে ফেনিক হয়ে যায়। দেখেন, আমি যতটুকু জানি, আমার যতটুকু নলেজে কুলায়, যে গত 2-3 দিন আগে হচ্ছে যে আমাদের জ্বালানি বিষয়ক যারা আছেন তারা বলছেন যে আরো 15-20 দিনের জ্বালানি অ্যাভেলেবল আছে। সো এমনও হইতে পারে না যে 15-20 দিনের মধ্যেই সমস্যা সব ঠিক হয়ে যাবে, এটা একটা পয়েন্ট। সেকেন্ড আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের দেশের যে জ্বালানির মানে নেক্সট যে লটটা, হ্যাঁ, কত ব্যারেল জানি, ওইটা আমি শুনলাম যে হরমুজ প্রণালী পার হয়ে আসছে, মানে যেখানে অ্যাকচুয়ালি অ্যাটাক হচ্ছে, যে রাস্তা দিয়া বের হতে দিচ্ছে না, ওই রাস্তাটা পার হয়ে চলে আসছে বাড়ির পথে। তাহলে আমার সমস্যাটা কোথায়? ওটা তো চলে আসবে কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ, ওই ওই লটটা রিচ করবে। মানে এটা তো একটা ক্যালকুলেশন যে নেক্সট এতদিনের মজুদ আছে, এতদিন হচ্ছে যে পরে আবার আরেক লট আসবে, এই বেসিক ক্যালকুলেশন। এরপরে যা হচ্ছে প্রবলেম হবে, এমন হতে পারে না যে ওই লট আসার পরে মোটামুটি আরো 1.5 মাস বা 1 মাসের একটা মজুদ চলে আসবে। অলরেডি একজনের বাইকে তেল শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি করা যায়? এ ভাই, আরে তেল শেষ হয়ে গেছে গা বইয়ের। আর এরা যে ছোট্ট গর্তটা দিয়ে বাইরে হয়, এটা আমার কাছে হাইলি রিস্কি মনে হয়। অ্যাকচুয়ালি আমাদের দেশে এখনো যে মজুদ আছে এবং যে প্রসেসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, হরমুজ প্রণালী যদি পার হয়ে আসে ইয়েটা, আমাদের যে তেলের মজুদ, নেক্সট মজুদটা, সো আমাদের খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। এখন তাও মানুষজন তেল ঢুকাচ্ছে, তো ভালো কথা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যে তেলটা এখন নেক্সট মজুদগুলো করতেছেন, ভালো, ফাইন, কিন্তু এই মজুদটা দিয়ে আপনি কয়দিন চলবেন? এমন তো হইতে পারে না যে আপনি নেক্সট হচ্ছে যে মোটামুটি কয়েকদিন চলার পরে আপনার তেলটা শেষ হয়ে গেল, তারপর আর তেল আসলো না, তখন আপনি কি করবেন? এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে, তেল যদি না আসে তাহলে তো বাস বন্ধ হয়ে যাবে, ট্রাক বন্ধ হয়ে যাবে, যে মাল বোঝাই ট্রাক, এগুলো বন্ধ হয়ে যাবে। এই যে গ্যাস যদি বন্ধ হয়ে যায়, সিএনজি বন্ধ হয়ে যাবে। তার মানে সকল কিছু যখন বন্ধ হয়ে যাবে, মানে জ্বালানি নির্ভর তো আমাদের টোটাল ব্যবস্থাটা, সো সব কিছু যখন বন্ধ হয়ে যাবে, মালামাল আনয়নের জন্য তখন ওই যে রিক্সা ব্যবহার করতে পারে, পায়ে চালিত রিক্সা কিংবা ভ্যান গাড়ি। সো এই জিনিসগুলা হচ্ছে যে যদি অ্যাপ্লিকেশন শুরু হয় বা করতে থাকা হয়, সো ওই সময়টাতে হচ্ছে যে আপনারা কিভাবে এটাকে করবেন, সার্ভাইভ করবেন তখন সময়টাতে। সো এটা একটা ফ্যাক্ট। তাইলে আমরা যদি এটা চিন্তা করি যে নেক্সট আমাদের এতদিনের মধ্যে ঠিক হবে, হ্যাঁ, তাহলে একটু ধৈর্য ধরা কি ভালো নয়? আমরা এই যে আরেক ভাই, আমার সেম মডেলের গাড়িটা, ভাবতে লজ্জা লাগতেছে, এরকম গাড়ি আমি ভাবছিলাম যে যারা জেন্টলম্যান তারা ইউজ করে। ওকে, সো যে পয়েন্টে ছিলাম, তাহলে আমরা তো এমনিতেই হচ্ছে অচল অবস্থা করে যাব, আমাদের নেটওয়ার্ক থেকে শুরু করে এভরিথিং অফ হয়ে যাবে। আমরা তাহলে এইটা নিয়ে কেন এরকম করতেছি যে তেল করতে হবে, হ্যাঁ, তাড়াতাড়ি আমার ট্যাঙ্ক ফুল করতে হবে, ট্যাঙ্ক ফুল না করলে আমি বাঁচবো না, হ্যাঁ, এটা তো জাস্ট সাময়িকের ব্যাপার। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এমনি তো ধৈর্যের মধ্যে পড়বেন, যদি ধৈর্য ধরা ছাড়া অন্য উপায় থাকবে না। আপনি যদি কয়েকদিন পরে আপনার ট্যাঙ্ক ফুল যেটা করছেন সেটা যদি শেষ হয়ে যায়, আর হচ্ছে আপনি যদি তেল না পান, তাহলে আপনার কিছু আর করার থাকবে না ভাই, আপনি ওইখানে শেষ। সো এটা নিয়ে আসলে করার কিছু নাই। আমার মনে হয় না যে আপনি এটা নিয়ে খুব বেশি মানে চিন্তা করে কিছু করতে পারবেন। সো আমার মনে হয় আমাদের সবার এখন আস্তে আস্তে ধৈর্য ধরার দিকে যাওয়া উচিত, এবং খুব হিসেব নিকেশ করে চলা উচিত। যেমন আমি নিজেও জাস্ট আপনাদের দেখানোর জন্য বা আমার কৌতূহল থেকে আমি বের হলাম যে অ্যাকচুয়ালি পাম্পের কী অবস্থা। যদি আমার বাইকে এখনও তেল আছে মোটামুটি আরও 180-90 কিলোর মতো ইনশাল্লাহ আমি চলতে পারবো। তারপরেও হচ্ছে যে মানে একটু আমার হলো যে বের হই, দেখি না কেমন কি সমস্যা চলতেছে। আমাদের একটা প্রবণতা, আমরা কৃত্রিম সমস্যা তৈরি করতে ভালোবাসি। আমরা বাঙালিরা যে ভীতু জাতি, এইটার একটা বড় প্রমাণ হচ্ছে এই ব্যাপারটা। দেখেন, ফেসবুকে সবাই পোস্ট দিয়ে বলতেছে
যে যুদ্ধ লাগলে ভালো হবে, হ্যাঁ, সবার একটা যুদ্ধ দেখার আগ্রহ, দেখার আকাঙ্ক্ষা। কিন্তু এই যে যুদ্ধের প্রথম ধাক্কাটাই হচ্ছে মানুষ সামলাতে ভয় পায়। তাহলে তো হবে না ভাই। যুদ্ধ লাগলে যদি এমন হয় যে আপনার দেশে পারমাণবিক বোমা মারছে, ওটা তো আপনার মাইনে নিতে হবে। তো যুদ্ধ আসলে কখনোই আমাদের জন্য কাম্য নয়। তো আর ইরান যেটা করছে হরমুজ প্রণালী বন্ধ করে, এটা একটা চাপ সৃষ্টি করার প্রক্রিয়া। এটা তারা করবে, এখানে বাংলাদেশ হইলেও করতো। কারণ জিও পলিটিক্সে অনেক প্রকার নেগোসিয়েশন থাকে। যার কাছে যে অপশন থাকে সেই অপশনটাই হচ্ছে ব্যবহার করে। যেমন বাংলাদেশ হচ্ছে কুলিনারি স্ট্র্যাটেজি বা কুলিনারি ডিপ্লোমেসি বলে, বা রন্ধন শিল্পের উপর এরকম একটা ডিপ্লোমেসি আছে খুব সুন্দর। তো এই জিনিসটা হচ্ছে বাংলাদেশ অ্যাপ্লাই করে। অনেক সময় দেখবেন অমুক দেশকে আম পাঠায়, ইলিশ পাঠায়, এগুলো হচ্ছে মানে আনুগত্য প্রকাশের একটা মাধ্যম। এটা একটা ডিপ্লোমেসি। তো এই সেম টাইপের বিভিন্ন ধরনের ডিপ্লোমেসি আছে। তো দেখা গেছে যে অনেকেই পারমাণবিক বোমা মারে, হ্যাঁ, ওটা তাদের একটা ডিপ্লোমেসি। যদিও বোমা মারছে অনেক আগে একবার, অনেকে মিসাইল মারে, এটা একটা ডিপ্লোমেসি। সো ডিপ্লোমেসির অনেকগুলা টাইপ আছে, অনেকগুলা পাওয়ার, একটা পাওয়ার পলিটিক্সের অনেকগুলা সেক্টর আছে, যেমন সফট পাওয়ার, হার্ড পাওয়ার, হ্যাঁ, স্মার্ট পাওয়ার। যেমন বাংলাদেশ হচ্ছে কখনোই সফট পাওয়ার বেশি কিছু ব্যবহার করতে পারবে না, অর্থাৎ হচ্ছে হার্ড পাওয়ার বাংলাদেশ ব্যবহার করার সুযোগই নেই। বাংলাদেশ কাউকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলে মানুষ হাসবে। বাংলাদেশ কাউকে যদি পারমাণবিক বোমার ভয় দেখায়, সেটা অবান্তর। সুতরাং হার্ড পাওয়ারের কিছু করার সুযোগ নেই, শুধুই সফট পাওয়ার ইউজ করতে পারবে। সফট পাওয়ারের একটা ক্রাইটেরিয়া হচ্ছে এই যে কুলিনারি ডিপ্লোমেসি। যাই হোক, যেটা বলতেছিলাম যে যার যেটা আছে সেটা দিয়েই হচ্ছে ডিপ্লোমেসিটা সে কন্টিনিউ করতে চায়। যেমন ইরানের হরমুজ প্রণালী রয়েছে, আবার তাদের ভাই ব্রাদার হুতি টুতি এদেরকে দিয়ে তারা হচ্ছে আরও যে প্রণালীগুলো আছে এই প্রণালীগুলো বন্ধ করে দিতে পারে। সো তাদের ক্ষেত্রে এই সুবিধাগুলো হয়, তারা টোটাল জ্বালানিকে অচল করে দিয়ে পৃথিবীকে অচল করে দেয়। হ্যাঁ, যদি এমন হইতো যে পৃথিবীটা সাস্টেনেবল বা রিনিউয়েবল এনার্জির দিকে যাইতে পারতো কখনো, তাহলে হচ্ছে এই সমস্যা থেকে আমরা উত্তরণ পাইতাম। তাহলে হচ্ছে কখনো আর এই টাইপের প্রবলেম হইতো না। সাপোজ আমার নিজের বাড়িতে সোলার সিস্টেম আছে, সো আমি দেখা যাচ্ছে আইপিএস ইউজ করতেছি, দেন আমার এটা মানে খুব বেশি প্রবলেম হবে না, আমার জ্বালানি টালানি কোনো কিছুতে প্রবলেম পড়বে না। ঠিক আছে। আর হচ্ছে আমি যদি আদিম যুগের মতো, হ্যাঁ, ইয়েতে রান্না করে খাই, এটা কি বলে, লাকড়ির চুলায় রান্না করে খাই, তাহলে আমার তো তেমন একটা সমস্যা হওয়ার সুযোগ নেই, সমস্যা হবে না। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের দেশের যে জ্বালানি ব্যবস্থা এবং অন্যান্য অনেক দেশেরই, তো এই ব্যাপারগুলো অচল হয়ে যাবে। আপনি একটা জিনিস জ্বালানির সাথে অনেক কিছু রিলেট করে। আপনি দেখেন কয়েকদিন পরে মোবাইলে নেটওয়ার্ক পাবেন না, কারণ আপনার টাওয়ারের যে জেনারেটর, হ্যাঁ, সেটা চলবে না। আপনার দেখা গেছে যে ইলেকট্রিসিটির আমাদের বেশিরভাগ ইলেকট্রিসিটি উৎপন্ন হয় হচ্ছে গ্যাস থেকে। জ্বালানির আরেকটা সমস্যা, যদি আমি শুধুমাত্র তেলের কথা বলি, যে তেল বন্ধ করে দিছে, তাহলে তেলের প্রভাব অনেকটা দেখা যাচ্ছে যে এই সকল গাড়ি যেগুলো আছে সেগুলো হচ্ছে অনেকগুলো আছে যে এলপিজি সিএনজি করা, তো সেগুলো ওই দিকে মুভ করবে, এবং গ্যাসের উপরে হচ্ছে যে তেলের যে চাপটা সেটা অনেকটা গিয়ে পড়বে, এবং একটা সময় গিয়ে গ্যাসেও চাপ পড়ে যাবে। অলরেডি গ্যাসে চাপ পড়ছে। আমরা খাবার যে খাবার রান্না করার জন্য যে গ্যাসটা, সেটা অনেক সময় এখন পাচ্ছি না। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে জ্বালানির প্রভাব হচ্ছে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সব কিছুর উপর পড়বে, এবং এটা থেকে উত্তরণের কোনো উপায় বাস্তবিক অর্থে নেই। এটা বাটারফ্লাই ইফেক্ট, অথবা আপনি যদি বলেন যে ডোমিনো ইফেক্ট, একই জিনিস। সো ওই ইয়ের মতো হচ্ছে, যে থিওরামের মতো হচ্ছে, এটা ছড়িয়ে পড়বে, এবং হচ্ছে এটা থেকে কোনোভাবেই উত্তরণ করা যাবে না, সুযোগ পাওয়া যাবে না। তো যাই হোক, আমি হচ্ছে ফার্ম খুঁজতে গিয়ে মোটামুটি নারায়ণগঞ্জ পার করে চলে আসছি। ঠিক আছে, অলমোস্ট। সো আবার বাসার দিকে যাইতে হবে। হ্যাঁ, আশা করি আজকে তেল ঢোকাতে পারবো না। হ্যাঁ, দেখা যাক কি হয়, পাই কিনা। আমি ক্যামেরাটা ফুল টাইম অন রাখবো যতক্ষণ না বন্ধ হয়ে যায়। দেখি আজকে কতটুকু পর্যন্ত আমি যাইতে পারি, এবং কোথায় গিয়ে তেলের সন্ধান পাই। হ্যাঁ, তা এটা একটা মোটামুটি আমার জন্য অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার, যে মানে আমার টাঙ্কিতে এখনো প্রায় 150-200 কিলোর মতো যাওয়ার সুযোগ আছে, ওইটুকুন তেল আছে। তার মধ্যে আমি বের হয়েছি যে মোটামুটি সম্ভবত হচ্ছে 10-15 কিলো রাইড করে ফেলছি মেবি। আমি আসলে মিটারটা ওই সময় ভালো করে খেয়াল করি নাই, 170 ছিল না 160 ছিল।
তো যাই হোক, একটা নির্দিষ্ট পরিমাণ, একটা ভালো পরিমাণ হচ্ছে আমি রাইড অলরেডি করে ফেলছি। এখন আর রাইড করতে ইচ্ছে করতেছে না। মানে আমি এমনিতেও আমার কাছে রাইড করতে মজাই লাগে, কিন্তু এই যে তেল গ্যাসের সংকটের এই সময়ে শুধু শুধু বাইক রাইড করে ইয়ে করার কোনো দরকার নেই। মাঝে মধ্যে আমি ভাবি যে আমার বাইকটাও কি আমি এলপিজি বা সিএনজি করে ফেললে, এলপিজি বা সিএনজি করে ফেললে আমি একটু রিল্যাক্সড হতাম, যে যখন যেটা পাই সেটা দিয়েই হচ্ছে যে কাজ চালিয়ে নিতে পারতাম। দেখ ওইটাতে এই ফিলিং স্টেশন, এটা কি বাইক তেল দিচ্ছে না ওনার বাইকে, তাও আমি একটু ঘুরে এসে দেখি। দেখছেন হাইওয়েতে কি পরিমাণ অটোর প্রবলেম, অটো অধ্যুষিত হাইওয়ে। ওনারা কি তেল পাইছে কি না যে ভাইদেরকে দেখলাম, নাকি আমি গিয়ে ঘুরে আসতে হয়? তাও যেহেতু অনেকক্ষণ পর একটা ফার্ম পেলাম, ফার্মটা থেকে একটু চেক করে আসি না, সমস্যা কি। ওকে, হাইওয়েতে আমি নিজেও রঙে চালাচ্ছি এতক্ষণ, যদিও নীতিকথা ছিলাম, কারণ আমি গাড়িটা হচ্ছে হুট করে সাইড করতে গেলে কোনো একটা বাসের নিচে পড়তে পারতাম। সেজন্য হচ্ছে একটু ধীরে সুস্থে সাবধানে আস্তে 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 সাইড করতে গিয়ে মোটামুটি হাফ কিলো বা কোয়ার্টার কিলো সামনে গিয়ে হচ্ছে যে আমি সাইড করতে হয়। বাইকের তেল দেয় কিনা ওদের আমি শিওর না, ওনারা চলে গেছে মনে হয়। একটা ফিলিং স্টেশনে তো নামাজের জন্য বিরতি দিছে। অকটেন ডিজেল, 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 ডিজেল। ভাই এরে যাই জিজ্ঞেস করে, ভাই পেট্রোল ভাই ইয়ে আছে নাকি, তেল নাই, তেল শেষ একদম, তেল শেষ, ঠিক আছে। এ বলতেছে তেল শেষ, আমি একটু মিটারটা দেখতে চাই। ডিজেল, অকটেন, অকটেন সাময়িকভাবে বন্ধ, আচ্ছা। তার মানে খেলাটা চলতেছে অকটেনের সাথে, ঠিক আছে। আচ্ছা, অকটেন এবং পেট্রোল, যারা বাইকার আছে তারাই মেইনলি হচ্ছে বেশি উশৃঙ্খল। এই রে, অটো রঙে আসতেছে, পিছন দিয়ে আসতেছে, অটো চালায় তো থাকা যাবে না। অকটেনটা হচ্ছে যে বন্ধ করে দেওয়া হয়েছে টোটাল, বাকি সকলগুলা পাওয়া যাচ্ছে। তার মানে আমাদের দেশে সবচাইতে বেশি মানে ভেজাল্লা জিনিস বা খারাপ জিনিস হচ্ছে বাইক, ঠিক আছে। দেখেন সব তেল আছে, শুধু অকটেন বা পেট্রোল নাই, ঠিক আছে। আর সামনে যাব কি না মনে হয় না যাওয়া ঠিক হবে, অনেক সময় হয়ে গেছে এমনিতে, অলরেডি 5টা 20 বাজে। সো আর না আগাই, রাস্তার বামে বামে থাকি, বামে থাকলে তো আর একটা সমস্যা, দেখ ডান দিয়েই যাই যদি যাওয়া যায়। আরে বাবা রে, হাইওয়েতে সাবাস, সাবাস, সাবাস। তো মোটামুটি যেটা বুঝতে পারলাম, বেশিরভাগ জায়গায় তেল নাই, অথবা কৃত্রিম সংকট তৈরি করে ফেলা হচ্ছে। সো এটা এভাবেই হচ্ছে বাংলাদেশ চলে, বাংলাদেশের সাইকোলজিটা এরকম। তো এরাও ফার্ম বন্ধ করে দিছে, সাবাস। কেউ নামাজের বিরতি দিছে, কেউ এমনিই বন্ধ করে দিছে। বাংলাদেশের মানুষের একটা এক্সপেকটেশন হচ্ছে যখনই, মানে একটা এক্সপেকটেশন কি বলবো, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি সবার। বাংলাদেশের মানুষের সবার স্ট্র্যাটেজি হচ্ছে যখন যেই সিচুয়েশনে থাকো না কেন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যখন যে সিচুয়েশনে থাকো না কেন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মুনাফা করতে হবে। অনলি মুনাফা ইজ রিয়াল। মোটামুটি আমি 30-35 মিনিট এভাবে একটানা বাইক রাইড করে টোরে ফাইনালি এই ফার্মটাতে আসি, এবং এই ফার্মে এসে 15-20 মিনিট সিরিয়াল ধরে
500 টাকার তেল ঢুকাই, যেহেতু আমি অলরেডি এক্সপেরিমেন্টের চক্করে পড়ে অলমোস্ট 1.5 লিটার তেল খুইয়ে ফেলেছি, তাই রিক্স আর নিলাম না, কারণ আমি আবার বাড়িতে যাইতে হবে। সুতরাং এতটুকু তেল ঢুকাইয়া আমি আজকে থেকে বাইকটা রেখে দেব।